স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি একথা জানান। দেশের আর্থসামাজিক অবস্থা তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশে ক্রমবর্ধমান আয় ও ভোগ বৈষম্যই বড় দুশ্চিন্তার কারণ। তবে বাংলাদেশ চাইলেই আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকতে পারবে না বলেও জানান তিনি। কারণ জাতিসংঘের মূল্যায়নে 2 বারই উতরানোর পর উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিতেই হবে। অনুষ্ঠানে মধ্যম আয়ের ফাঁদ থেকে দূরে থাকতে বিনিয়োগ, কর্মসংস্থান, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্তুরমিত এসগিল। মালয়েশিয়াটা দূরের কথা, বা ফিলিপিন বা থাইল্যান্ডের পর্যায়ে কি করে যাব সেই ব্যারিয়ারও তো আমাদের চিন্তা করিনি এখনো। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত। শনিবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবিও তাদের। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ধর্মীয় উগ্রবাদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। এই সরকারের উদ্যোগে আরো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই সবকিছুর সাথে জড়িত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপির পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধদের সাথে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যেখানে তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থে পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। একই সময় বিএনপির উদ্যোগে রাজধানীর নাখালপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়ে সব ষড়যন্ত্র সীমান্তেই রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশিক্ষিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ ভালো আছে, কোনো বিভেদ নেই। এরপরও ভারত দেশে বিদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়ন করা হচ্ছে বলে অপপ্রচার করছে। সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ তোলেন। এ সময় দেশের যে কোনো সংকট একসাথে মোকাবেলা করার ঘোষণাও দেন তারা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির আভাস দেন তার। এরই অংশ হিসেবে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে নীরব পদযাত্রা করা হবে বলেও জানান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা।
ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার প্রপাগান্ডা এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না, ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল। বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে ছাত্র জনতা প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে ১০৫ শহীদ পরিবারের কাছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। খুনি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি স্বৈরশাসক হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এছাড়া আন্দোলনে হাসপাতালে যেসব পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে তাদের প্যাথোলজিক্যাল খুনি বলেও মন্তব্য করেন তিনি। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্য সমন্বয়করা। এই খুনির নাম এখনো যারা এই বাংলাদেশে নতুন করে নিতে চায়, এস্টাবলিশ করতে চায়, আপনারা সেই খুনির যারা দোসর আসলে তাদেরকে এই জিনিসগুলো দেখান যে যার আসলে বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ছেলে হারিয়েছে, মানে এদের এই যে আর্তনাদগুলো, এই আর্তনাদগুলো আপনারা পুরো পৃথিবীর সামনে তুলে ধরুন। জাতীয় ঐক্যের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে বনানীতে দলের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জানান, আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ দিয়ে জাতীয় ঐক্য করা মানে ৫০% মানুষকে বাদ দেয়া। এছাড়াও তার দলকে সাংবিধানিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জাপা চেয়ারম্যান। মামলার ভয় দেখিয়ে নানাভাবে নেতাকর্মীদের উপর নির্যাতন করছে বলেও অভিযোগ আনেন তিনি। নরসিংদীর রায়পুরা উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বে সাবেক ও বর্তমান ২ ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হচ্ছেন কমপক্ষে ১০ জন। ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর ও মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষের ঘটনা ঘটলে তাদের হত্যা করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের ঝুঁকি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকালে মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক। এ সময় তিনি ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা সহ নানা বিষয়ে পরামর্শ দেন। একই সম্মেলনে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল এবং বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্যরা ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন। শুক্র ও শনিবার বিকাল ৩:৩০ মানেই ডিবিসি নিউজের পর্দায় জমজমাট সংস্কৃতি সংবাদ। দেশ থেকে বিদেশ সপ্তাহ জুড়ে সংস্কৃতি অঙ্গনের সব খবর নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। স্বাগত ডিবিসির সংস্কৃতি সংবাদে। বিনোদন দুনিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। মহান বিজয়ের মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো পারফরম্যান্স আর্ট শোনো মহাজন আমরা হাজারজন। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই শুরু হলো ২ দিনের এই পারফরম্যান্স আর্ট প্রদর্শনী। মহান বিজয়ের মাসে ছাত্র জনতার স্বর অনুসরণে বহুত্ববাদী গণতন্ত্র, ধর্ম ও জাতি নিরপেক্ষ জনমুখী সংস্কৃতির বিকাশের লক্ষ্যে পারফরমেন্স শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো উত্থানের পারফরমেন্স আর্ট প্রদর্শনী। আমাদের পতন ঘটলো কেন? ২ দিনের এই আয়োজনের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অংশ নেয় এক ঝাঁক শিল্পী। ইচ্ছে করলেই খুন করা যায়, ইচ্ছে করলেই খুন করা যায়, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, চারিদিকে রক্ত 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 রক্ত। নিরীক্ষাধর্মী এই পরিবেশনায় শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয় স্বাধীন দেশে সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান। সেই সাথে উঠে আসে মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার স্বপ্নের কথা। শোনো মহাজন, শোনো মহাজন, শোনো মহাজন, শোনো মহাজন, শোনো মহাজন, আমরা হাজার জন, আমরা হাজার জন।
আয়োজকদের দাবি একজন বা অল্প কয়েকজন শিল্পীদের প্রচেষ্টায় পারফরমেন্স আর্ট আগেও পরিবেশিত হয়েছে, তবে এত সংখ্যক শিল্পীদের নিয়ে এই ধরনের আয়োজন বাংলাদেশে এই প্রথম। এটা আসলে 1971 সালের শহীদ এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা রেখে তৈরি করা, আবার তার পাশাপাশি সবচাইতে যে এই যে গণ আন্দোলন হয়ে গেল, সমস্ত শহীদ এবং সকল যারা আহত হয়েছেন তাদের শ্রদ্ধা রেখে এটা তৈরি করা। আসলে বাংলাদেশে যারা পারফরমেন্স শিল্পী আছেন তাদের সাথে এক ধরনের কোলাবোরেশনের মধ্যে দিয়ে একটা দলগত প্রচেষ্টা, এই পারফরমেন্সগুলি খুবই ফ্রি উইলিং হয় আর কি, এবং এক ধরনের প্লেফুলনেস থাকে এবং এগুলো তাৎক্ষণিকতার সাথে জড়িত। এই তাৎক্ষণিকতার মধ্যে দিয়ে শিল্পীরা নিজেদের কিছু ইনপুট দিতে পারে এবং এই ধরনটা যে দাঁড়ায় সেটা একেবারেই একটা স্বতঃস্ফূর্ত ধরন দাঁড়ায়। তো এই পারফরমেন্স আর্টের আমরা সবসময় একক প্রচেষ্টা দেখেছি, এবারই আসলে একটা দলগত প্রচেষ্টা আমরা দেখলাম। বর্ণাঢ্য পরিবেশনায় অংশ নেন আফসানা শারমিন ঝুম্পা, আবু নাসের রবি, মোহাম্মদ জাহিদ হোসেন, সুমনা আক্তার, ফারিয়া খানম তুলি, ইফাত রেজওয়ানা সহ 41 জন শিল্পী। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের ঘটনাবলী নিয়ে গাজীপুরে অনুষ্ঠিত হয়ে গেল গণ অভ্যুত্থানের গান। এতে অংশ নেন ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা। এমন আয়োজনে নিহতদের স্মরণ করতে পেরে কিছুটা হলেও স্বস্তি মিলেছে স্বজনদের। ভিন্ন আঙ্গিকে গাজীপুরে স্মরণ করা হলো জুলাই বিপ্লবের হতাহতদের। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো গণ অভ্যুত্থানের গান। শুক্রবার বিকেলে জেলার রাজবাড়ী মাঠে মুক্ত পরিবেশে গান পরিবেশন করেন জিন ব্রাদার্সের শিল্পীরা। তাদের কণ্ঠে বেজে ওঠে বিপ্লবী সব গান। এর আগে কোটা আন্দোলনের শহীদ জাকির হোসেনের স্ত্রী জান্নাতুল নাইম অনুষ্ঠান উদ্বোধনের পাশাপাশি তার স্বামীর স্মৃতিচারণ করেন। আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, উনি নিরীহ ছিল। দুপুর 11টার দিকে গুলি খাইছে আর কি, কিন্তু উনি যে মারা গেছে তার যে 2 সন্তান রেখে গেছে, এত অসহায়। আয়োজনটি শহীদদের স্মরণে হলেও আহতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। শহীদ পরিবারগুলোর পাশে যে আমরা আছি, যারা আহত হয়েছে তাদের পাশে যে আমরা আছি, এই বিষয়টাই আর কি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠানটি মূলত জুলাই বিপ্লবকে কেন্দ্র করে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের স্মরণে এই অনুষ্ঠানটি গণ অভ্যুত্থানের গান। অনুষ্ঠানে গাওয়া গানে উঠে আসে দেশের বিভিন্ন বৈষম্যের কথা, যা থেকে পরিত্রাণ পেতে চান সবাই। সামাজিক শ্যাওলায় প্রকৃত সারস পাখি উড়ে যায়, বেতমারা কোম্পানি কত আয়োজন তবু। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। সৌদি আরবের বিভিন্ন খাতে অবদান রেখে আসছেন বাংলাদেশিরা। সে দেশের সরকারও মনে করেন এই কর্মী বাহিনী সৌদির অবিচ্ছেদ্য অংশ। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত শ্রমবাজার তৈরির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা। সাংস্কৃতিক বৈচিত্র্য ও পর্যটন খাতকেও এগিয়ে নিতে চালিয়ে যাচ্ছে নানা কার্যক্রম। সেসব খাতেও কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব ঘুরে এসে আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম রনি। বড় জাদুঘর, মনের মায়া বড় মায়া গো। 9টি দেশের অংশগ্রহণে সৌদি আরবের মিডিয়া মিনিস্ট্রি আয়োজন করে সাংস্কৃতিক পরিবেশনা গ্লোবাল হারমোনি। যেখানে অংশ নেন স্বনামধন্য বাংলাদেশি শিল্পীরা। আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের সাংবাদিকদের। রিয়াদের মাটিতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জেমস এখানে আসছে। গুরুই আমরা অনেক আনন্দিত এত বড় একটা শিল্পী আনার জন্য। গেল 20 থেকে 23 নভেম্বর সাংস্কৃতিক আয়োজনের বিভিন্ন পর্বে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক উপভোগ করতেছি ভাই, অনেক ভালো লাগছে। Today Bangladesh is very good tertib maximum from Bangladesh. ঠিক আছে, ভালো আছি,
I see the Bangladesh Balwasi, very, very good. Welcome to Saudi Arabia, all Bangladesh peoples. এই সময় সৌদি আরবের শ্রমবাজারের নানা দিক সাংবাদিকদের সামনে তুলে ধরে দেশটির মানব সম্পদ বিভাগ। উঠে আসে বাংলাদেশি 20 লাখ দক্ষ শ্রমিকের বিষয়টিও। সৌদি আরবে 20 লাখ দক্ষ কর্মীর অবদান আমাদের কাছে মূল্যবান। তাদের কল্যাণ, অধিকার সমুন্নত রাখা, ক্যারিয়ারের বিকাশ ও বৃদ্ধির জন্য সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আদান প্রদানের মধ্য দিয়ে বৈচিত্র্যময় সংস্কৃতির এক নতুন যাত্রায় রয়েছে সৌদি আরব। এছাড়া পর্যটন খাতেও গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটি পর্যটকদের আকৃষ্ট করতে নিয়েছে বড় পরিকল্পনা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, রিয়াদ, সৌদি আরব। কক্সবাজার সমুদ্র সৈকতে বিধ্বংসী মূর্তি রূপে দাঁড়িয়ে আছে সর্ববৃহৎ প্লাস্টিকের রোবট দানব। রক্তমাংসহীন হলেও দানবটির হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য। দূর থেকে প্রথম দর্শনে ভয় পেলেও কাছে যেতেই কেটে যাবে সেই ভয়। এটি আসলে ভাস্কর্য, যা তৈরি করা হয়েছে সৈকত উপকূল থেকে সংগৃহীত 10 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে। প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতেই এ কার্যক্রম, বলছেন আয়োজকরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামতেই চোখে পড়ছে বিশাল আকৃতির আকাশছোঁয়া দানবের, যার উচ্চতা 62 ফুট। এবার দানবটি এসেছে ভয়ঙ্কর মূর্তিরূপ ধারণ করে। তার সঙ্গে বিস্তৃত বালিয়াড়ির সৈকতে দাঁড়িয়ে রয়েছে আরও 2টি ছোট আকৃতির দানব, যাদের উচ্চতাও 15 ফুট করে। প্রায় 10 মেট্রিক টন পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে 62 ফুট উচ্চতার এ দানবটি তৈরি করা হয়। প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। দানব এটা ধরা পৃথিবীর সবচেয়ে উঁচু প্লাস্টিক দানব, যেটার উচ্চতা 62 ফিট। গত 1 মাস ধরে এটা তৈরির কাজ করছি। প্লাস্টিক বর্জ্যে নির্মিত দানব দেখতে ভিড় করেছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। জানতে পারছেন দানবটির দেহে বয়ে বেড়ানো প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির ক্ষতির মাত্রা। বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে এসে দেখি বিশাল এক দত্তের মতন প্লাস্টিক দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। এটা দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটা জিনিস এইখানে পরিদর্শন করা হয়েছে, এটা মানুষের সচেতনতা বাড়াবে। সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য ফেলায় উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ। হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনী, বলছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। বর্জ্য ম্যানেজমেন্টে সরকারের যে ব্যাপক একটি খরচ হয়, সেই খরচ কিছুটা হলেও কমাতে আমরা সক্ষম হব। পাশাপাশি মানুষকেও আমরা বোঝাতে সক্ষম হব যে বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় রিসাইকেলের মাধ্যমে। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারব। আগামী 4 মাস সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে দানবটি। এর আগে 2022 সালে সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কৃতি সংবাদে এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।